হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডব্লিউপি স্টার্ট এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য 17/8/2022 সালে আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন এসেছিলো সেগুলো আজকে তোমাদের করানো হবে। এটা তোমাদের হচ্ছে সেকেন্ড শিফটের কোশ্চেন, আর ফার্স্ট শিফটের কোশ্চেন তোমাদের আগের পার্টে করানো হয়ে গেছে। তো চলো শুরু করছি। আর তোমাদের এই ক্লাস পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, দেখবে ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। না হলে ডব্লিউপি স্টাডি এক্সাম বলে সার্চ করবে টেলিগ্রাম চ্যানেলে, মানে টেলিগ্রাম অ্যাপে, সেখান থেকে তোমরা ওখান থেকে জয়েন হতে পারবে। তো চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, যখন শুষ্ক কলিচুনকে ক্লোরিনেশন করা হয় তখন প্রধান উৎপাদন হিসেবে কোনটি গঠিত হয়েছিল? সেটা হচ্ছে গঠিত হয়েছিল কোনটি? সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড গঠিত হয়েছিল। দেখো, প্রথমত হচ্ছে CaO। CO মানে কি? ক্যালসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডকে আরেকটা নামেও ডাকা হয়, সেটাকে কি বলা হয়? কুইকলাইম বলা হয়। কুইকলাইম বলা হয়। এই কুইকলাইম কি, মানে এই কোশ্চেন আসে অনেক সময় যে কুইকলাইম কাকে বলা হয়? ক্যালসিয়াম অক্সাইডকে কুইকলাইম বলা হয়, ঠিক আছে? এর সংকেত হচ্ছে কি CaO। এবার এটাকে কি বলা হচ্ছে? শুষ্ক বলা হচ্ছে। শুষ্ক কেন বলে? শুষ্ক কলিচুন বলা হচ্ছে। শুষ্ক কেন? কারণ শুষ্ক মানে হচ্ছে এর মধ্যে কোনো জল নেই, ঠিক আছে? জল ছাড়া লিখে দিলাম, জল ছাড়া। এবার জল ছাড়া যেহেতু, তাহলে আমরা কি করব? ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জল আমি মিক্স করব, জল মেশাবো। এবার এই জলটা যখন মিশালাম, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যখন জলের বিক্রি হয় তখন কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। ওকে, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আবার কি বলা হয়? অন্য নামেও ডাকা হয়। আমি আগে এটাকে লিখে দিই। এটা কি বলা হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে তোমাদের আরেকটা নামেও ডাকা হয়। সেটা কী নামে ডাকা হয়? সেটা হচ্ছে স্ল্যাক্ট লাইন নামে ডাকা হয়। এই ক্যালসিয়াম অক্সাইডকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে হচ্ছে স্ল্যাক্ট লাইন নামেও ডাকা হয়। ওকে, এবার দেখো, এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এর সঙ্গে আমরা কি করব? ক্লোরিন অ্যাড করব। এর সঙ্গে যদি ক্লোরিন অ্যাড করা হয়, ঠিক আছে, এই যে আমরা ক্লোরিন অ্যাড করছি ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে, এটাকে আমরা কি বলা হচ্ছে? ক্লোরিনেশন বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যখন ক্লোরিন অ্যাড করছি তখন আমরা ক্লোরিনেশন বলা হয়। এই ক্লোরিনেশন যখন করা হচ্ছে, ক্লোরিন যোগ করা হচ্ছে, তখন তৈরি হচ্ছে কি? CaOCl2, ঠিক আছে? এটাই কি বলা হচ্ছে? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বলা হচ্ছে, ঠিক আছে? এর আরেকটা নাম কি? এটাকে বলা হয় ব্লিচিং পাউডার। 1 মিনিট। কি বলা হয়? ব্লিচিং পাউডার নামেও ডাকা হয়। এটাকে বলা হয় ব্লিচিং পাউডার। যদি বলে ব্লিচিং পাউডারের সংকেত কি, সেটা হচ্ছে CaOCl2। আর এই ব্লিচিং পাউডার কী কাজে লাগে? সেটা বিশেষ করে জীবাণুনাশক বা ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করে। দেখবা যেখানে নোংরা আবর্জনা থাকে সেখানে দেখবে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেয়। ওকে, তাহলে আমার এটা কী হবে? যখন শুষ্ক কলিচুন যার সঙ্গে জল মিশিয়ে দিলাম, তাহলে কী হচ্ছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে তার সঙ্গে ক্লোরিন যোগ করা হচ্ছে, মানে ক্লোরিনেশনের মাধ্যমে, সেখান থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ঠিক আছে? এটাকে ব্লিচিং পাউডারও বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, সাইক্লোহেক্সেন ড্যাশ কার্বনে মানে বন্ধন এবং ড্যাশ কার্বন হাইড্রোজেন বন্ধন থাকে, তাই মোট ড্যাশ সমযোজী বন্ধন থাকে, তাই না? দেখো, সাইক্লোহেক্সেন যদি এটাকে লেখা হয় CYCLO, সাইক্লোহেক্সেন। এবার প্রথম জিনিসটা দেখো, সাইক্লো মানে কি? সাইক্লো মানে হচ্ছে চক্র বা সাইকেল।
সাইকেল। আর হেক্সেন মানে কি, হেক্সেন মানে হচ্ছে 6 বা 6টি কার্বন, 6টি কার্বন। আর এখানে যে এন আছে, এন মানে হচ্ছে অ্যালকেন, ALKNE, অ্যালকেন মানে কি, অ্যালকেন মানে হচ্ছে যে কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে। এই যে কার্বন এবং কার্বনের মধ্যে কি আছে, সিঙ্গেল বন্ড আছে, সেটাকে আমরা কি বলছি, অ্যালকিন বলা হচ্ছে। অ্যালকিন আসলে কি, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। অ্যালকিনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। সম্পৃক্ত স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড লিখে দিলাম, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে, এবার দেখো আমার এখানে একটা জিনিস বলেছে, দেখো এখানে একটা জিনিস বলেছে আমার, যে এখানে কার্বনের সংখ্যা কত, সাইক্লোহেক্সেনের কার্বনের সংখ্যা কত, 6টি কার্বন থাকে। তাহলে যখন 6টি কার্বন থাকে তাহলে আমি কি করব, 6টি কার্বন করব। এখানে সি লিখলাম, 1 2 3 4 5 6টা হয়ে গেল, 6টা কার্বন। এবার যেহেতু অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন মানে কি, যেটা কার্বনের মধ্যে এক বন্ধন থাকে, তাহলে এদের মধ্যে কত, এক বন্ধন থাকবে বা সিঙ্গেল বন্ড থাকবে। এই যে সব সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, এদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, এরকম সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে কি, সাইক্লোহেক্সেন কার্বনের মধ্যে কটা বন্ধন থাকবে, 6টা বন্ধন থাকবে। 6টাই তো হচ্ছে, 1 2 3 4 5 6টা বন্ড রয়েছে, তার মানে 6টা থাকবে। এটা হয়ে গেল 6টা। এখানে তার মানে এই অপশন আর এই অপশন হবে না, যেহেতু 6 নেই, তাহলে মানে এই দুটোর মধ্যে একটা হবে। তো নেক্সট দেখি আমাদের কি বলেছে। এবার বলেছে ড্যাশ কার্বন এবং হাইড্রোজেন বন্ধনের মধ্যে কি থাকে। দেখো কার্বনের ব্যালেন্স ইলেকট্রন বা ব্যালেন্সি হচ্ছে 4 থাকে, ঠিক আছে। লাস্ট কক্ষপথে যেটা থাকে সেটাকে ব্যালেন্স ইলেকট্রন বলা হয়, আর ব্যালেন্সিও 4 থাকে। কী করে থাকে, দেখো তোমাদের একটা কার্বনের অ্যাটমিক নাম্বার কত, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে হচ্ছে 6। এবার তোমরা জানো যে আমাদের যে মানে পরমাণু থাকে, তাদের যে ইলেকট্রনগুলো থাকে প্রথম কক্ষপথে কত, দুটো থাকে, পরের কক্ষপথে কটা, 8টা থাকে, পরের কক্ষপথে কটা, 18টা থাকে। এরকমভাবেই কিন্তু হয়। কিভাবে হয়, এটা হচ্ছে 2n² হিসাবে হয়। দেখো তোমরা এই যে কার্বনের অ্যাটমিক নাম্বার 6টা, তার মানে কি কার্বনের ইলেকট্রনও 6টা। এবার এই ইলেকট্রনগুলো কি করছে, যখন তোমাদের এই যে পরমাণু থাকে, পরমাণু নিউক্লিয়াস থাকে, তার কক্ষপথে কি ইলেকট্রন এরকম থাকে, কক্ষপথ, আর এই কক্ষপথে ইলেকট্রন থাকে। তো প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, ঠিক আছে। দুটো পরের ইলেকট্রনে কটা থাকবে, এরকম 8টা ইলেকট্রন থাকবে। এরকমভাবে হয়, পরের মানে 8টার বেশি থাকতে পারবে না, তারপরটা 18টা বেশি থাকতে পারবে না। এবার যেহেতু প্রথম ঘরে 2টো থাকতে হবে, তাহলে প্রথম 2টো রাখলাম, আর কার্বন তো 6টা, আর পরে বাকি থাকলো কত, আর 4টে বাকি থাকলো, তার 4 আর 2 6। তাই লাস্ট কক্ষপথে যেটা থাকে সেটা ব্যালেন্স ইলেকট্রন বলা হয়, আর ব্যালেন্সিও 4 হয়। তো এই 4টার কথাই বলেছি, কার্বনের ব্যালেন্স ইলেকট্রন 4। এবার কার্বনকে হতে গেলে 4টে হতে হবে, 4টে করতে হবে। তো এবার দেখো কার্বন এই যে আছে, এর সঙ্গে এই একটা কার্বন আছে, এই একটা কার্বন আছে, দুটো তো আছে, আর বাকি যে দুটো আছে সেই দুটো ও কী করে, হাইড্রোজেন দিয়ে পূরণ করে নেয়, ঠিক আছে। এই যে হাইড্রোজেনকে দিয়ে পূরণ করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে কটা হয়ে গেলো, 1 2 3 4টে হয়ে গেল। এবার এই কার্বনটাকে যদি দেখি, তাহলে এখানে দুটো, এখানেও দুটো হচ্ছে, এটাও হাইড্রোজেন হচ্ছে, এটাও হাইড্রোজেন হচ্ছে। তাহলে কটা হয়ে যাচ্ছে, 1 2 3 4টে হয়ে যাচ্ছে। এইভাবে সব কটা এরকম হাইড্রোজেন দুটো করে নিয়ে ও 4টে গঠন করছে এইভাবে। ওকে, এটাও দুটো, এবার দেখো তোমাদের এখানে কার্বন হাইড্রোজেনের বন্ধনগুলি কটা থাকছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তাহলে 12টা বন্ধন থাকছে, ঠিক আছে, বন্ডগুলো থাকছে, যে বন্ডগুলো আছে সেগুলো থাকছে, ঠিক আছে। এবার দেখো এটুকু হয়ে গেল। তাই মোট ড্যাশ সমযোজী বন্ধন থাকে। সমযোজী বন্ধন মানে কি, সমযোজী বন্ধন কোভ্যালেন্ট, মানে ইংলিশে কোভ্যালেন্ট বলা হয়, বাংলায় সমযোজী বন্ধন। এবার সমযোজী বন্ধন আর কোভ্যালেন্ট কাকে বলা হচ্ছে, যখন তোমাদের মানে এই যে যখন তোমাদের এটাকে কি বলা হচ্ছে, যখন দেখো সমযোজী বন্ধন আর কোভ্যালেন্ট কাকে বলা হয়, যখন তোমরা অধাতুর মধ্যে মানে নন মেটালের মধ্যে যুক্ত হয়, ঠিক আছে, তখন আমরা কি বলা হয়, কোভ্যালেন্ট বলা হয়। এবার এখানে আমাদের এই কার্বন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, তাই না। কার্বন এবং হাইড্রোজেন একটা অধাতুর মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে, তার মানে এটাকে আমরা সমযোজী বলতেই পারি, তাই না। তাহলে আমাদের দেখো এই যে কার্বনের মধ্যে প্রথম কটা হয়েছিল, প্রথম 6টা হয়েছিল, কার্বনের মধ্যে প্রথম 6টা হয়েছিল, আর পরে দেখো 12টা হয়েছিল, তাই না। কার্বন হাইড্রোজেন দুটোই তো অধাতু, নন মেটাল, তাহলে প্রথম আগে 6টা হয়েছিল আর পরে 12টা হয়েছিল, তাহলে টোটাল কত সমযোজী বন্ধন, 18টি হচ্ছে এখানে অ্যান্সার হবে।
তাহলে আমরা প্রথম দুটো অ্যান্সার করে আমরা অ্যান্সার করতে পারতাম 6 আর 12, তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আর লাস্ট এটা করা লাগতো না, ঠিক আছে, এই দুটো বলেই আমরা অপশন থেকে করতে পারতাম। চলো নেক্সট কোশ্চেন। একটি গোলাকার দর্পণে মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্যের এফের সাপেক্ষে ড্যাশের সমান। দেখো একটা কি বলেছে, গোলাকার দর্পণ মেরু। গোলাকার দর্পণ মানে যে কোনো হতে পারে, উত্তল বা অবতল দর্পণ হতে পারে, মানে কনভেক্স মিরর বা কনকেভ মিরর হতে পারে। ধরো মনে করো আমি একটা কনকেভ মিরর আঁকলাম, মানে অবতল দর্পণ। এটা কি কনকেভ মিরর। করলাম। এই কনকেভ মিররের যে মধ্যবর্তী অবস্থান থাকে তাকে আমরা কি বলা হয়, পোল বা মেরু বলা হয়। ইংলিশে পোল আর বাংলায় মেরু, পোল বা মেরু বলা হয়। এবার এই পোল বা মেরুর সোজাসুজি একটা সরল রেখা বরাবর একটা লাইন থাকে, সেটাকে বলা হয় কি, প্রিন্সিপাল অ্যাক্সিস। এটাকে কি বলা হয়, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলা হয়। আর এই যে লেন্সটা আছে, এটা যদি এরকম রাউন্ড মতন গোল মতন করা হয়, বৃত্তাকৃতি করা হয়, তার মানে এর কোনো একটা সেন্টার থাকবে, সেন্টার তৈরি হবে। সেই সেন্টারকে আমরা কি বলি, সেই সেন্টারকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। মানে এই যে রাউন্ড মতন গোল মতন বৃত্তাকার যদি ঘোরায়, এর তো কোনো একটা সেন্টার হবে, বা একটু সেই সেন্টারকে আমরা কি বলবো, সেন্টারকে আমরা সেন্টার অফ কার্ভেচার বলা হয়। এটাকে আমরা কি বলি, সেন্টার অফ কার্ভেচার বলা হয় বা বক্রকেন্দ্র বলা হয়, বক্রকেন্দ্র বলা হয়, ঠিক আছে। এবার দেখো এই পোল আর সেন্টার অফ কার্ভেচার মানে বক্রকেন্দ্রের মাঝখানে একটা জায়গা থাকে, সেটাকে আমরা বলা হয় ফোকাস বলা হয়। এই ফোকাসটা কি হয়, এই যে আমরা এই যে বক্র ব্যাসার্ধটা আছে না, এই বক্র ব্যাসার্ধটা এটাকে বলা হয়, এটাকে রেডিয়াস ধরা হয়, আর ধরা হয়, তাহলে এখানে বলেছে একটি গোলাকার দর্পণে মেরু বক্রকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ফোকাসের সাপেক্ষে কত দূরত্ব, ঠিক আছে, এই রেডিয়াস কত দূরত্ব। দেখো ফোকাসের সাপেক্ষে কত দূরত্ব, ফোকাস দেখো এখান থেকে যা দূরত্ব, এখান থেকেও সেই একই দূরত্ব, তার মানে দুটো ফোকাসের দূরত্বই রেডিয়াস থাকে, ঠিক আছে। রেডিয়াস হচ্ছে ফোকাসের দ্বিগুণ দূরত্বে থাকে, এখান থেকে একটা দূরত্ব, এখান থেকে একটা দূরত্ব, দ্বিগুণ দূরত্বে তোমার রেডিয়াস থাকে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হচ্ছে 2f হয়ে যাবে, ঠিক আছে। বক্রকেন্দ্র কোথা থাকে, 2f থাকবে। চলো নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট রোধ আর কে দুটি সমান অংশে কাটা হলো, প্রতিটি অংশের রোধ কত হবে। একটি তার নেওয়া হলো, এবার যে কোনো তারের একটা দৈর্ঘ্য তো থাকতে হবে, তাই না। যে কোনো তারের একটা দৈর্ঘ্য রাখতে হবে, সেই দৈর্ঘ্যটাকে আমি কি ধরলাম, এল ধরলাম। আর এই তারের একটা এরিয়া থাকে, এই যে এরিয়া, যে ক্রস সেকশন এরিয়া আছে, সেই এরিয়া থাকবে, এ দিয়ে লিখলাম এরিয়া। এবার এর একটা রোধাঙ্ক থাকবে, রো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কি বলা হয়, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি বলা হয়, রেজিস্টিভিটি বলা হয়, বা এটাকে রো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, কি আর এইসো রো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো এবার বলা হয়েছে এই যে তারটা আছে, তারটাকে আমাকে কাটা হলো, তারটাকে কি বলেছে, দুটি সমান অংশে কাটা হলো। এখান থেকে কেটে দিলাম, আমি সমান অংশে কেটে দিলাম, কাট লাগিয়ে দিলাম। এবার কাটার পরে এই যে টুকরোটা আছে, এই টুকরোটাকে আমি এইদিকে নিয়ে আসলাম, তারটা তাহলে অর্ধেক করে নিয়ে আসলাম। এবার দেখো আগে যে পুরো দৈর্ঘ্যটা ছিল, সেই দৈর্ঘ্যটা কি হলো, লেন্থ কিন্তু অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। আর এরিয়া কি হলো, এরিয়া কি চেঞ্জ হয়েছে, না, এরিয়া কোনো চেঞ্জ হয়নি, এরিয়া যা ছিল, ঠিক আছে, মানে তারের যে বেধ বা ইয়েটা ছিল, প্রস্থচ্ছেদ, সেটা কিন্তু একই রয়েছে, এরিয়া কিন্তু কখনো চেঞ্জ হয়নি। আর এদিকে যে রোধাঙ্ক, রো চিহ্ন দ্বারা প্রকাশ করা বা রেজিস্টিভিটি, সেটাও কিন্তু কোনো চেঞ্জ হয়নি,
কেন চেঞ্জ হয়নি? দেখো রো কী করে চেঞ্জ হবে, ধরো রোধাঙ্ক কীভাবে চেঞ্জ হবে, ধরো এটা তো সিলভারের কোনো তার ছিল, তাহলে কাটলে পরে সে সিলভারেরই তার থাকবে, তাই না? যদি এটা তামার তার যদি থাকতো তাহলে তামার তার কাটার পর কি তামার তারই থাকবে, সেটা তো সোনা বা অন্য কিছু তো হয়ে যাবে না। তার জন্য এটা এই দুটো সেম থাকবে, কিন্তু লেন্থ কী হয়েছে, লেন্থ দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে। এবার দেখো আমরা এখানে একটা জিনিস জানতাম, এই রোধ সমান সমান আমার কী হয়, রোধ সমান সমান আমাদের হয় হচ্ছে এটা হচ্ছে রো ইন্টু লেন্থ বাই এরিয়া, ঠিক আছে? রো সমান সমান দৈর্ঘ্য বাই এরিয়া হয়। এবার দেখো এখানে রোধ, হ্যাঁ রোধ সমান সমান এটা। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে রোধটা আছে, রোধটা বেসিক্যালি কী হয়, এই দৈর্ঘ্যের সঙ্গে এটা সবসময় সমানুপাতিক হয়, সমানুপাতিক হয়। আর এরিয়ার সঙ্গে কী হয়, ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক। রোধ সমানুপাতিক মানে কি, যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে রোধের মানও বেড়ে যাবে। যদি এখানে দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে কী হবে, রোধের মানও বেড়ে যায়। যদি দৈর্ঘ্য কমে যায় তাহলে রোধের মানও কমে যায়, তার জন্য এটা সমানুপাতিক। আর এরিয়া কি, যদি এরিয়া বাড়ে তাহলে রোধ কমে যাবে, আর যদি রোধ বেড়ে যায় তাহলে এরিয়া কমে যাবে, এই জন্য এটা ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের বাড়িতে যে কারেন্ট আসছে সেটা যদি তুমি অনেক দূর থেকে তার দিয়ে আনো, অনেকটা দূর থেকে যদি তার দিয়ে আনার চেষ্টা করো, দেখবে তোমার বাড়িতে কারেন্টের মান কমে যাচ্ছে। এর কারণ কি, কারণ দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। কারণ দৈর্ঘ্য বাড়ার ফলে কী হচ্ছে, ওই তারের মধ্যে যে উপাদানটা আছে সেই উপাদানটা তোমাদের উপাদানের জন্য কী হচ্ছে, রোধটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রেজিস্টিভিটি বেড়ে যাচ্ছে, রোধাঙ্ক বেড়ে যাচ্ছে। তার জন্য দূরত্ব বাড়লে তোমার রোধও বেড়ে যায়, ঠিক আছে? আর এরিয়া বলতে, যদি তোমরা মোটা তার দিয়ে, মনে করো খুব মোটা তার দিয়ে তোমরা একটা লাইন টানার চেষ্টা করছো, সেটা তোমাদের ঠিকঠাক কারেন্ট আসবে। যখন তুমি মনে করো একদম সরু, এটা কমিয়ে দিলে, এরিয়াটা কমিয়ে দিয়ে একদম সরু একটা তার দিয়ে তোমরা যদি টানার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের কারেন্টের মান খুব কমে যাচ্ছে। এর কারণ কি, কারণ এরিয়া কমে গেছে, এরিয়া কমে যাওয়ার জন্য রোধ আরও বেড়ে গেছে, তার জন্য কারেন্ট আসতে পারছে না। এটার উপরই বেস করে আমরা এখানে যদি এটা লিখি, তাহলে রোধ সমান সমান কী হচ্ছে, রোধ সমান সমান কী হয় আমাদের, রোধ সমান সমান রো ইন্টু লেন্থ। এটার লেন্থ কী হয়েছে, অর্ধেক হয়ে গেছে, লেন্থ বাই এরিয়া, তাই না? এবার দেখো, আর রোধের সঙ্গে এটা যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তার জন্য লেন্থ যদি, দৈর্ঘ্য যদি অর্ধেক হয়ে যায় তাহলে রোধও আমার অর্ধেক হয়ে যাবে। ওকে, তার মানে অ্যান্সার হবে কি, রোধ আমার অর্ধেক হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। মানুষের পাচনতন্ত্রে নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ময়লার উপর সাবানের ইমালসিফিকেশনের মতো হয়? ঠিক আছে, এটা হচ্ছে পিত্তলবণ দ্বারা বড় চর্বি এবং গ্লোবিউলগুলিকে ছোট গ্লোবিউলগুলিতে ভেঙে দেয়। দেখো প্রশ্নটা দেখে তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। দেখো কি হচ্ছে, আমি একটা নতুন পেজ নিয়ে নিই। দেখো এই যে আমাদের আমি একটা জাস্ট মোটামুটি বোঝানোর জন্য একটা বলছি, ঠিক আছে? এই যে ধরো আমাদের মুখবিবর, এটা হচ্ছে তোমাদের শ্বাসনালী, এখান থেকে এটা একটা তোমাদের এটা হচ্ছে পাকস্থলী, এখান থেকে ধরো তোমাদের এই যে ক্ষুদ্রান্তগুলো এরকম পেঁচে দেয়, এরকম, ঠিক আছে? এই যে ধরো মুখবিবর, এখান থেকে আমরা যখন খাবার খাচ্ছি, কোনো ফুড বা খাদ্য খাচ্ছি, ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা আস্তে আস্তে গিয়ে আমাদের এখানে পাকস্থলী মানে স্টোমাক বা পাকস্থলী, ঠিক আছে? দেখো এবার কি হচ্ছে, আমরা যখন খাবার খাচ্ছি তখন এই মুখ দিয়ে যেতে যেতে আমাদের কি হচ্ছে, ওটা পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীতে গিয়ে মুখ দিয়ে আমরা যেটা খাচ্ছি সেটা তো খাদ্য, তো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থাকে, তাই না? কিন্তু এই ফ্যাট প্রথমে কি হয়, মুখ বা পাকস্থলীতে হজম হয় না। যে ফ্যাটটা খাচ্ছি সেটা মুখের থেকে শুরু হয়ে যায়, সেটা ফ্যাটটা কিন্তু পাকস্থলীতে হজম হয় না। বুঝতে পেরেছো? হজম হয় না, প্রথমে মুখ বা পাকস্থলীতে হজম হয় না, কারণ মুখে পাকস্থলীতে ফ্যাট ভাঙার জন্য, মানে এই যে ফ্যাটটা আছে সেটা মুখ বা পাকস্থলীতে ফ্যাটটা যে ভাঙার জন্য কোনো এনজাইম থাকে না, ঠিক আছে? এই জন্য কী হয়, ফ্যাটের বড় বড় যে কণাগুলো সেগুলো ক্ষুদ্রান্তে চলে আসে, যে ফ্যাটের যে ইয়েগুলো, ঠিক আছে, হজম না হওয়ার কারণে সেটা ক্ষুদ্রান্তে চলে আসে। এবার ক্ষুদ্রান্তে চলে আসলে কিন্তু এই যে ফ্যাটটা ভাঙার জন্য ছোটো ছোটো কণায় ভেঙে দেবে, তারপরে হজম হবে, এই যে ফ্যাটটা ভেঙে দেওয়া, এটা কিন্তু অত সহজ নয়, ঠিক আছে? এই জন্য আমাদের কী করে, যকৃৎ বা লিভার, এখানে লিভার, লিভার কী করে, লিভার সেখান থেকে একটা পিত্তরস বের করে। কি বের করে? পিত্তরস বের করে, এবং এই পিত্তরসের মধ্যে একটা লবণ থাকে যেটাকে বলা হয় পিত্ত লবণ।
লবণ। এই পিত্ত লবণ কী করে, এই ফ্যাটের যে কণাগুলো আছে সেই কণাগুলোকে ছোট ছোট খণ্ডে ভেঙে দেয়, ঠিক আছে, যার জন্য সে হজম হতে পারে। এবার এই যে ছোট ছোট খণ্ডে ভেঙে দেওয়াকে এটাকে বলা হয় কি, ইমালসিফিকেশন বলা হয়। এই জিনিসটাকে বলা হয় ইমালসিফিকেশন, ঠিক আছে, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। দেখো প্রথমে কী হচ্ছে, আমরা মুখ দিয়ে যখন খাবার খাচ্ছি তখন কি হচ্ছে, এখানে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থাকে। এবার এইটা যখন খাবারটা এখন যাচ্ছে তখন কি হয়, এই পাকস্থলীতে আমাদের অর্ধেক হজম হয়, এখানে অর্ধেক হজম হয়ে যায় আগে, ঠিক আছে, হজম হয়ে তারপরে এখানে পাঠায়। এখানে কি হচ্ছে, কার্বোহাইড্রেট আর প্রোটিন যেটা আছে সেটা তো হজম হওয়া শুরু হচ্ছে, কিন্তু ফ্যাট কিন্তু হজম হয় না, ঠিক আছে, কারণ ফ্যাট হজম হতে গেলে সহজেই হজম করতে পারে না, তো ফ্যাটটাই ক্ষুদ্রান্তে চলে আসে। এবার ক্ষুদ্রান্তে চলে আসলে আমাদের কি করে, লিভার থেকে এক ধরনের রস বেরোয় যেটাকে বলে পিত্তরস, ওর মধ্যে লবণ থাকে সেটাকে বলে পিত্ত লবণ। সেটা গিয়ে এই বড় বড় যে ফ্যাটের দানা থাকে সেগুলো ছোটো ছোটো খণ্ডে ভেঙে দেয়, সেটা ভেঙে দিলে সেটা হয়ে যায়, কি বলে, হজম হতে সাহায্য হয়। এবার এই যে বড় বড় খণ্ডকে ছোটো ছোটো ভেঙে দিচ্ছে সেটাকে ইমালসিফিকেশন বলা হচ্ছে। এবার প্রশ্নে কি বলেছে, বলেছে যে মানুষের পাচনতন্ত্র নির্মিত কোন প্রক্রিয়া ময়লার উপর সাবানের যে ইমালসিফিকেশন বলেছে, সাবানের সাথে কেন তুলনা করা হচ্ছে, দেখো সাবান হচ্ছে ইমালসিফিকেশন হিসেবে কাজ করে। সাবান কি করে, সাবান হচ্ছে ইমালসিফিকেশন হিসেবে কাজ করে। সাবান হচ্ছে ইমালসিফিকেশন হিসেবে কাজ করে, মানে কি, মানে হচ্ছে তেল আর চর্বিকে জলে মানে তেল, চর্বি এবং জলকে একসাথে মিশাতে সাহায্য করে, মিশিয়ে দেয়, ঠিক আছে, মিশিয়ে আমাদের ত্বকে, দেখো আমাদের ত্বকে যে ময়লাগুলো থাকে সেগুলো প্রায় হচ্ছে তেল জাতীয় হয়, আর তেল তো জলে মিশতে পারে না। দেখবে তোমাদের বাড়িতে যদি জলের উপর তেল দাও, জলের সঙ্গে তেল দাও, দেখবে তেল উপরে ভেসে উঠছে, জল আলাদা হয়ে যাচ্ছে, কখনো মিশতে পারে না। সাবানের কাজ কী বলো তো, সাবান আমাদের ওই তেল আর চর্বিকে ছোটো ছোটো কণায় ভেঙে দেয়। এবার ভেঙে দিলে কি হয়, ওইগুলো জলের সঙ্গে মিশে যাওয়ার মতো কাজ করে ফেলে, যা ধুয়ে ফেলতে আমাদের সুবিধা হয়, মিশে গেলে ধুয়ে ফেলতে সুবিধা হয়, এই জন্য সাবান ইমালসিফিকেশনে কাজ করা হয়, ঠিক আছে। বাস্তব কথা হচ্ছে, আমাদের যে শরীরে যে ময়লা থাকে, সাধারণভাবে বলতে গেলে আমাদের শরীরে যে ময়লা থাকে সেটা তেল জাতীয় হয়। এবার তেল জলের সঙ্গে মেশে না, তো সেই তেলকে মেশার জন্য সাবান কী করে, ওই তেলকে ছোটো ছোটো খণ্ডে ভেঙে দেয়, একদম ছোটো ছোটো সূক্ষ্ম খণ্ডে ভেঙে যায়, যে এত ছোটো করে দেয় যার সঙ্গে জলের সঙ্গে মিশতে পারে, ঠিক আছে, ওই তেলগুলো বা ময়লাগুলো মিশতে পারে, যার দরুন আমাদের কী হয়, আমার বডি বা কাপড় কোথা থেকে আমাদের ওটা পরিষ্কার হয়ে যায়। এবার ইমালসিফিকেশন কাকে বলা হচ্ছে, যে ছোটো ছোটো খণ্ডে ভেঙে দেওয়া আছে, বড় বড় টুকরোকে ভেঙে দেওয়া আছে, সেটাকে আমরা ইমালসিফিকেশন বলা হয়। সেটা কিন্তু এর ক্ষেত্রে কাজ করে না, এই সাবানের ক্ষেত্রে কাজ করে না, এটা দেখবে আমাদের বডিতেও কাজ করছে ফ্যাটটাকে ভাঙার জন্য, তো দুটাকেই বলা হচ্ছে ইমালসিফিকেশন, এই জন্য সাবানের সাথে এটা তুলনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের একটি দিয়ে দেওয়া সার্কিটে 4 ওহম রোধের মধ্যে বিভব পার্থক্য কত। বিভব পার্থক্য মানে হচ্ছে ভোল্ট বের করতে বলেছে, ঠিক আছে, ভোল্ট কত। এবার দেখো প্রথমত আমরা এখানে একটা দেখতে পাচ্ছ, দেখো প্রথমত ভোল্ট বের করার সূত্র কী হয়, ভি সমান অ্যাম্পিয়ার ইন্টু রোধ হয়, ঠিক আছে, রোধ বা রেজিস্ট্যান্স। এবার আমরা একটা জিনিস দেখো, আমরা এখানে যদি বের করি ভোল্ট সমান অ্যাম্পিয়ার ইন্টু রোধ, তাই না, তাহলে এবার ভোল্ট কত দেওয়া আছে, ভোল্ট এখানে 5 ভোল্ট দেওয়া আছে, তাহলে আমরা বসালাম 5 ভোল্ট সমান অ্যাম্পিয়ার আমার জানা নেই এখানে, কিন্তু রোধ আমার জানা আছে, এখানে দুটো রোধ দেওয়া আছে। এবার দুটো রোধ কীভাবে দেওয়া আছে, দেখো আমরা যদি দেখি কোনো এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে তারপর এরকমভাবে পরপর এরকম যদি চায়, তাহলে সেটাকে আমরা কী বলা হয়, সেটাকে আমরা সিরিজ বা শ্রেণী সমবায় বলা হয়। কী বলা হয়, শ্রেণী সমবায় বলা হয়। শ্রেণী সমবায়, মনে করো এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা 5 ওহম, যখন এটা শ্রেণী সমবায় হবে তখন এটা কি হয়ে যাবে, এটা এই সবকটা যোগ হয়ে যাবে, তাহলে এর রোধ যদি বের করতে হয় তাহলে 4 3 7 5 7 12 ওহম হয়ে যাবে, ঠিক আছে। এটা সেরকমই এটাও কি হয়ে যাবে, এটাও আমাদের 4 + 6 মানে হচ্ছে 10 হয়ে যাবে, তাহলে রোধ কত হবে, রোধ হচ্ছে 10 হয়ে যাবে, কারণ কি শ্রেণী সমবায় আছে এটা, তার জন্য যোগ করে দিলাম। তাহলে আমার এখানে কত হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, তাহলে অ্যাম্পিয়ার সমান কত হয়ে যাবে, অ্যাম্পিয়ার সমান হচ্ছে 5/10 হয়ে যাবে। এটাকে যদি কাটা হয় তাহলে অ্যাম্পিয়ার সমান হচ্ছে হাফ হয়ে যাবে, কি হয়ে যাবে, অ্যাম্পিয়ার সমান হাফ পেয়ে গেলাম। এবার দেখো ভোল্ট বের করতে বলেছে, আমরা অ্যাম্পিয়ার ছিল না, অ্যাম্পিয়ারটা আমি বের করে নিয়েছি, সেটা হচ্ছে হাফ। এবার রোধ কত, রোধ আমাকে বলেছে 4 ওহমের রোধ বের করতে, তাহলে 4 ওহমের রোধ বের করতে বলেছে, তাহলে ইন্টু রোধ আমার এখানে 4 বসিয়ে দিলাম, তাহলে এই 2 কেটে গেল, তাহলে আমার কত, ভোল্ট সমান 2 ভোল্ট
ঠিক আছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কোথায়, এই যে এ হচ্ছে 2 ভোল্ট হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। যে কোনো বিক্রিয়ায় যা একটি অদ্রবণীয় অধক্ষেপ উৎপন্ন করে তাকে ড্যাশ বিক্রিয়া বলা যেতে পারে। তাকে কি বলে, তাকে প্রেসিপিটেশন রিয়াকশন বা অধক্ষেপণ বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, দেখো ধরো কোনো তরল পদার্থ বা লিকুইড পদার্থ অন্য একটা লিকুইড পদার্থে মেশানো হলো। দেখো একটা লিকুইড পদার্থ আছে বা তরল পদার্থ আছে, ঠিক আছে, সেটা আর একটা লিকুইড পদার্থ, ঠিক আছে, মেশানো হলো। দুটো লিকুইড পদার্থ মেশানোর পর একটা নতুন নিউ লিকুইড তৈরি হলো, ঠিক আছে, লিকুইড 3 ধরলাম। কিন্তু এই যে নতুন লিকুইড তৈরি হলো, তরল পদার্থ তৈরি হলো এবং তার নিচে সলিড বা কঠিন পদার্থ, সলিড বা কঠিন পদার্থ। দেখো নতুন যে লিকুইড তৈরি হলো তার সঙ্গে সলিড এবং কঠিন পদার্থ তৈরি হলো। তোমাদের যে এই যে কঠিন পদার্থ তৈরি হলো না, এইটাকেই বলা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশন বা অধক্ষেপণ বিক্রিয়া। মানে লাস্টে যে জলের নিচে যে অধক্ষেপণ পড়ে থাকে, ঠিক আছে, কঠিন অধক্ষেপণ পড়ে থাকে, সেটাকেই বলা হচ্ছে। এইবার এই বিক্রিয়া মানে এরকম বিক্রিয়া করালে যেসব ক্ষেত্রে তোমাদের নিচে কঠিন পদার্থ বা সলিড এরকম পড়ে থাকবে, অধক্ষেপণ পড়ে থাকবে, সেটাকে আমরা প্রেসিপিটেশন রিয়াকশন বলা হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম অনুসারে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থির তড়িৎ পরিবাহী তারের উপর বলের দিক নির্ণয়ের জন্য বুড়ো আঙুল এবং তর্জনী যথাক্রমে ড্যাশ এবং ড্যাশের দিক নির্দেশ করে। ঠিক আছে, এখানে তোমাদের ইয়েটা করা হচ্ছিল, তর্জনী কোনটা, এটা একটা ছবি লাগালে হলে ভালো হতো। 1 মিনিট। দেখো এবার নিচে যে ছবিটা আছে, ছবিটা লক্ষ্য করো। তোমাদের এই যে আঙুলটা যেটা আছে, সেই আঙুলের এই যে আঙুলটাকে বলা হয়, এটাই কি বলা হয়, এই যে আঙুলটা আছে এটাকে বলা হয় তর্জনী। এই তর্জনীটা কি নির্দেশ করে, এই তর্জনীটা নির্দেশ করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, বা তড়িৎচুম্বক, ম্যাগনেটিক ফিল্ড। ELD ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎচুম্বক, ঠিক আছে। আর এই যে তোমার বুড়ো আঙুলটা যাচ্ছে, বুড়ো আঙুল বা থাম বলা হয়, ঠিক, থাম বলি, থাম। এটা কি নির্দেশ করে, এটা হচ্ছে তোমাকে ফোর্স বা বল নির্দেশ করে, আর এটা যেটা আছে এটাকে বলা হয় মধ্যমা বা মিডল ফিঙ্গার, মধ্যমা। সেটাকে কি নির্দেশ করে, সেটাকে কারেন্ট নির্দেশ করে। এই যে এখানে লেখা আছে কারেন্ট, ঠিক আছে। তার মানে এটা যে থাম যেটা আছে বৃদ্ধা আঙুল, সেটাকে বলা হচ্ছে বল বা ফোর্স, আর এইটা যেটা আছে তর্জনী, সেটা আছে ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎচুম্বক, ঠিক আছে। এটা হচ্ছে নির্দেশ করে। এবার এখানে কি বলেছে আমাকে, একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থির তড়িৎবাহী তারের উপর বলের দিক নির্ণয়ের জন্য বুড়ো আঙুল এবং তর্জনীকে কোথায় রাখা আছে। দেখো বুড়ো আঙুল রেখেছে হচ্ছে বল কোথায় আছে, বল এখানে আছে, আর তর্জনী কী রেখেছে, তর্জনী কি হচ্ছে তড়িৎচুম্বকত্ব, ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎচুম্বকত্ব, সেটা হচ্ছে এই যে তড়িৎচুম্বকত্ব, বল এবং তড়িৎচুম্বকত্ব, সি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। যাই হোক, এটা ছবিটা এখানে দিয়ে দিয়েছি, দেখে নিও। এটা হচ্ছে ফোর্স বৃদ্ধা আঙুল, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে কারেন্ট মধ্যমা। চলো নেক্সট কোশ্চেন। উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ের নিম্নলিখিত কোন অংশটি সাহায্য করে, সেটা কোনটা সাহায্য করে, সেটা রত্ন বা স্টোমাটা সাহায্য করে। দেখো যেরকম আমরা আমাদের গ্যাস এক্সচেঞ্জ করি, মানে গ্যাস বিনিময় করি, যে আমরা অক্সিজেন নিচ্ছি আবার কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, সেইভাবে গাছও কী করে, গ্যাস এক্সচেঞ্জ করে বা বিনিময় করে, তারা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং অক্সিজেন ছাড়ছে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস, আমরা তো অক্সিজেন যেটা নিচ্ছি সেটা তো কোনো একটা কিসের মাধ্যমে নিচ্ছি, নাক দিয়ে নিচ্ছি, তাহলে গাছও তো সেইভাবে কোনো একটা জায়গাতে তো নেবে না ওই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যে দেওয়া নেওয়া করছে, ছাড়ছে, তো সেটা তো কোনো একটা জিনিস নিয়ে করবে, সেটা কী দিয়ে করে, সেটা হচ্ছে রত্ন বা স্টোমাটার মাধ্যমে করে। এবার দেখো আমাদের যে পাতা থাকে না, এই যে পাতা থাকে,
এই পাতায় কি হয়, এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফুটো থাকে বা রত্ন বলা হয় এটাকে বলা হয় কি স্টোমাটা, এটাকে বলে স্টোমাটা। এটার মাধ্যমে আমাদের কি হয় যে ওরা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দেওয়া নেওয়া করে। এবার দেখো এই যে ইয়েগুলো থাকে, রত্নগুলো থাকে, স্টোমাটাগুলো থাকে, এইগুলো কোথায় থাকে? পাতার উপরে থাকে না নিচে থাকে? এইগুলো হচ্ছে তোমাদের থাকে হচ্ছে কোথায়? পাতার নিচে থাকে। কারণ কি পাতার উপরে থাকে না, কারণ পাতার উপরে যদি থাকতো তাহলে কি আমাদের দিন ভরে যে রোদ হয়, মানে যে তাপ দেয়, তাহলে কি এত তাপের ফলে যে গাছ যে বাষ্পমোচন করে না, অতিরিক্ত জল বেরিয়ে যায়, তো ও কী হয় ওই তাপের ফলে অতিরিক্ত জল যেটা মানে গাছের যে জল আছে বডিতে, যে গাছ যে জল নিচ্ছে সেটা অতিরিক্তভাবে এই বাষ্পমোচন হয়ে মানে বাষ্প হয়ে বেরিয়ে যেত, ঠিক আছে, এর উপরে থাকলে। তার জন্য কি হয় এই রত্নগুলো স্টোমাটাগুলো এই পাতার উপরে থাকে না, পাতার নিচে থাকে। এবার পরীক্ষায় আসতে পারে যে পাতার নিচে থাকে না উপরে থাকে, ঠিক আছে, সেটা হবে তোমাদের পাতার নিচে থাকে। এর কারণটা হচ্ছে ওটা উপরে থাকলে তাপ বেশি হবে, যার ফলে বাষ্প বেশি হবে, অতিরিক্ত জল গাছ থেকে বেরিয়ে যাবে। আর অত জল গাছ কোথায় পাবে, তাই না? দিন ভরে তো রোদ হচ্ছে, তো তার জন্য ওটা নিচে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা এইভাবে না আসে, এইভাবে বেশিরভাগ আসে যে এই যে পাতাটাকে, এই পাতাটাকে তোমরা যদি কাটার চেষ্টা করো, এই পাশে যাই, এখানে বলি, ধরো এখানে পাতাটাকে কাট লাগিয়ে দিলে, ঠিক আছে, কাট লাগিয়ে দিলে, এবার কাট লাগানোর পরে এই যে পাতার যে একটা পুরু ভাব থাকে না, একটা পাতা ধরো এরকম আঁকার পর একটা পুরু বা পাতলা যে ইয়েটা থাকে সেটা কাটার পর কি হয়, একটা লেয়ার থাকে, হ্যাঁ, পাতার যে একটা লেয়ার থাকে পরপর করে। এই যে দেখো এটা হচ্ছে পাতার উপরের পাশ, তারপরে ভেতরের পাশ, এরকম করতে করতে নিচের পাশ এরকম গেছে। তো এই জিনিসটাকে আমি ওই পাশে একটা ছবি দিয়ে আঁকিয়ে মানে ছবি রেখেছি, সেটা দেখো এই যে পাতা কাটার পর এরকম লেয়ার দেখতে পারবে পরপর। এই যে উপরে যে পাটটা থাকে, এই যে যেটা থাকে, এটাকে বলা এপিডার্মিস, আপার এপিডার্মিস, আপার এপিডার্মিস, আপার এপিডার্মিস, ঠিক আছে। আর যে এর নিচে যেটা থাকে এটাকে বলা হয় লোয়ার এপিডার্মিস। দেখো এই যে লেখা আছে, দেখো লোয়ার এপিডার্মিস, WER, লোয়ার এপিডার্মিস, ঠিক আছে। এবার এই যে তোমাদের রত্ন বা স্টোমাটা যেটা থাকে সেটা সবসময় লোয়ার এপিডার্মিস থাকে, পাতার নিচের পার্সনে থাকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্টোমাটা, এটাকে বলা হয় স্টোমাটা, ঠিক আছে, এটাকে বলে স্টোমাটা, ঠিক আছে। এটা যদি কোশ্চেন আসে যে স্টোমাটা কোথায় থাকে, সেটা হচ্ছে লোয়ার এপিডার্মিসে পাওয়া যায়। পাতা কোথায় থাকে? লোয়ার এপিডার্মিসে স্টোমাটা দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন। দেখো কার্বনের ইলেকট্রনিক বিন্যাসের অন্তর্ভুক্ত মোট সেলের সংখ্যা কত? এবার দেখো কার্বনের ইলেকট্রন সংখ্যা, কার্বনের অ্যাটমিক নাম্বার কত হয়? কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে, কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6 হয়, ঠিক আছে, এটা বইতে আছে, তোমরা মুখস্থ করে নেবে। তাহলে প্রোটনের সংখ্যা কী হয়? প্রোটনের সংখ্যা 6 হয়। মানে একটা কার্বনের অ্যাটমিক নাম্বার, একটা পরমাণুতে মানে অ্যাটমিক নাম্বার, পরমাণুতে কার্বনের অ্যাটমিক নাম্বার যতগুলো হয় প্রোটন সংখ্যাও সেম হয়, ঠিক আছে। মানে আমি বলতে যাচ্ছি অ্যাটমিক নাম্বার আর হচ্ছে প্রোটন সংখ্যা সমান হয়, যতগুলো অ্যাটমিক নাম্বার থাকবে ততগুলোই প্রোটন সংখ্যা হয়, ঠিক আছে, আলাদা হবে না। তাহলে এবার যতগুলো প্রোটন সংখ্যা আছে ততগুলোই আবার ইলেকট্রন সংখ্যা হয়, 6টা ইলেকট্রন সংখ্যা আছে। এবার দেখো একটা পরমাণু যেটা আছে এরকম, মাঝখানে নিউক্লিয়াস থাকে, তার সাইড দিয়ে কক্ষপথ থাকে বা সেল থাকে, এরকম থাকে, তাই না? এই ইলেকট্রনগুলো কি করবে? এই ইলেকট্রনগুলো এখানে সেট করাতে হবে। এবার নিজের ইচ্ছে মতন সেট করা যাবে না, যে আমি চাইলাম এখানে 4টে বসিয়ে দিলাম আর 2টো এখানে বসিয়ে দিলাম, এরকম করা যায় না। এর জন্য কি করতে হয়? এর জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n²। এই সূত্র অনুযায়ী তোমাকে বসাতে হবে। মানে প্রথম কক্ষটা কি 1 নম্বর কক্ষপথ, পরেরটা 2 নম্বর কক্ষপথ, তারপরে 3 নম্বর কক্ষপথ হবে, সেরকম এখানে বসাতে হবে। 1 নম্বর কক্ষপথ n এর মান হচ্ছে 1 হবে। 1 নম্বর কক্ষপথ n এর মান যদি 1 হয় তাহলে এখানে বসাও 2 × 1² কত হয়? তাহলে 2। তাহলে প্রথম কক্ষপথ কত হবে? 2টো বসানো যাবে। পরের কক্ষপথ কি? 2 নম্বর কক্ষপথ, তার মানে
পরেরটা কত হবে 2 ইন্টু 2 এর স্কোয়ার, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে পরের কক্ষপথ থেকে 8টা বসানো যাবে। তারপরে 3 নাম্বার আরেকটা কক্ষপথ হবে, 3 নাম্বার যেটা আছে এরকম 3 নাম্বার আরেকটা কক্ষপথ থাকবে, সেটা কি হবে, সেটা হচ্ছে 2 ইন্টু 3 এর স্কোয়ার, 3 3 9 দুগুণ 18, তাহলে পরের কক্ষপথে 18টা হবে। মানে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন বসবে, এরকম দুটো ইলেকট্রন বসবে, পরেরটা 8টা বসবে, তারপরটা 18 বসবে, মানে এরকম এই দুটোর বেশি প্রথম কক্ষপথে বসতে পারবে না। তাহলে সেইভাবে আমরা যদি কার্বনের দিকে, কার্বনের প্রথম কটা দুটো বসলো, তারপরে কটা, তারপরে হচ্ছে থাকলো কটা 4টে বসলো, এবার 4টে বসলো, এখানে তো 8টা আছে, 8টা তো হয়নি, 4টে আছে, 8টার বেশি হয়ে গেলে তাহলে পরে কক্ষপথে চলে যেত। তাহলে এখানে কটার সংখ্যা হলো দুটো বসলো, আর পরেরটা হচ্ছে 4টে, এখানে দুটো, এখানে 4টে। তাহলে সেলের সংখ্যা কত, সেলের সংখ্যা হচ্ছে দুটো, এই একটা সেল আর এই একটা সেল, দুটো সেল হলো, তাহলে অ্যান্সার কত হবে, দুটো হয়ে যাবে। যদি এখানে মনে করো এই যে দুটো সেল হলো, একটা দুটো, ঠিক আছে, যদি মনে করো এখানে 12 থাকতো, তাহলে কী হতো, 12 হচ্ছে প্রথমে হচ্ছে দুটো বসতো, তারপরে 8টা বসতো, 8টার বেশি বসবে না, 8 আর 2 10, বাকি থাকলো 2, তাই না, তাহলে 3টে হয়ে গেলো, তাহলে এখানে কটা হবে, 3টে সেল হবে, 3টে, ঠিক আছে, যদি 12 ধরতাম। 12 হচ্ছে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার, ওকে, যদি 12 থাকতো তাহলে 3টে সেল হতো, এরকম, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। যাই হোক, আজকে এখানে এটুকুই থাকলো, আর পরের যেগুলো কোশ্চেন আছে পরের ভিডিওতে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো বলো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও, আর একটু রেসপন্স করো, তাহলে একটু মোটিভেশন পাওয়া যাবে। চলো শুরু করছি, মানে শেষ করছি আজকের মতন, টাটা বাই বাই, নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে।